ওয়াশিংটনের আকাশে তখন রাত গভীর থেকে গভীরতম হচ্ছিল। নদীর কলতালি শহরের পাশ দিয়ে স্থির অথচ নিরন্তর বয়ে যাচ্ছিল, যেন তা এই ঘুমন্ত রাজধানীর শহরের নিচে লুকিয়ে থাকা এক গাঢ় সত্যের প্রতীক। রাত ঠিক কতখানি গভীর হয়েছিল তার সঠিক হিসাব বাইরের জগতে কারো জানা ছিল না, কিন্তু পেন্টাগনের ইস্পাত নির্মিত সুরক্ষিত দেয়ালগুলোর ভেতরে সেই রাতের গভীরতা ছিল অসহনীয়। সেখানে ঘুম ছিল এক অচেনা বিলাসিতা, যা আমেরিকার সামরিক নেতৃত্বের কপালে সামান্যতম স্থানও পায়নি। পেন্টাগনের অভ্যন্তরে একটি অত্যন্ত গোপনীয় কনফারেন্স রুমের ভারী দরজার আড়ালে এক অভূতপূর্ব নীরবতা বিরাজ করছিল। সেখানে জড়ো হয়েছিলেন আমেরিকার সবচেয়ে প্রভাবশালী জেনারেলরা, যাদের কাঁধে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর ভার। তাদের চোখে ক্লান্তি স্পষ্ট, কিন্তু সেই ক্লান্তিকে ছাপিয়ে গিয়েছিল এক তীব্র দুশ্চিন্তা। ঘুমানোর কোনো উপায় ছিল না। পরিস্থিতি কেবল শারীরিক নয়, মানসিক বিশ্রামেরও সব পথ বন্ধ করে দিয়েছিল। টেবিলের ওপর ছড়িয়ে থাকা স্যাটেলাইট ছবিগুলো নিছকেই কিছু ছাপানো চিত্র ছিল না, সেগুলো ছিল এক অশনি সংকেতের বার্তা, ঠান্ডা, গাণিতিক এবং চূড়ান্ত। প্রতিটি ছবি, প্রতিটি ডেটা পয়েন্ট একযোগে একটি কথাই বলছিল, এবং সে কথাটি শোনার জন্য এই কক্ষের কেউই প্রস্তুত ছিল না। সেই রাতে পেন্টাগনের করিডোরে চাপা ফিসফিসানি আকারে একটি সংখ্যা ঘুরপাক খাচ্ছিল, যা এখন সামরিক এবং কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। 100,000 কিলোমিটার। এই সংখ্যাটি যখন উচ্চপদস্থ কর্মকর্তাদের মুখে মুখে উচ্চারিত হচ্ছিল, তখন এক ধরনের চাপা হিমশীতল আতঙ্ক ছড়িয়ে পড়ছিল। সাধারণ মানুষের কাছে হয়তো 10,000 কিলোমিটার নিছকে একটি পরিসংখ্যান, কিন্তু শূন্য আর কিছু অঙ্ক ছাড়া আর কিছুই নয়। কিন্তু যারা সামরিক কৌশলের ভাষা বোঝেন, যারা ভূরাজনীতির দাবা খেলায় প্রতিটি চালের গুরুত্ব জানেন, তাদের কাছে এই সংখ্যাটি এক ভয়ঙ্কর বার্তা বহন করে আনে। ইরান এমন একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে যার পাল্লা 100,000 কিলোমিটার। এই পাল্লার অর্থ কি? এর অর্থ হলো তেহরানের মাটির নিচে সুরক্ষিত বাংকার থেকে একটি বোতাম চাপলে মাত্র 30 মিনিটের মধ্যে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে আগুনের গোলা গিয়ে পড়তে পারে। ওয়াশিংটনের ক্যাপিটাল হিল, যেখান থেকে আমেরিকার খবরটি শুনে অনেকের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে, ইরান কি সত্যি এমন অবিশ্বাস্য ক্ষমতা অর্জন করেছে, নাকি এটি নিছকই তেহরান সরকারের বাগাড়ম্বর, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোকে ভীত করার জন্য তৈরি করা কোনো প্রচারণা, নাকি সত্যিই তারা এমন কিছু অর্জন করেছে যা বিশ্ব ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দিতে পারে? পেন্টাগনের অভ্যন্তরের সূত্র থেকে যে তথ্য বেরিয়ে আসছিল তা শুনলে গায়ে কাঁটা দেওয়ার মতো অবস্থা হয়। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই তথ্য যাচাই করার জন্য নীরবে কাজ শুরু করে। সিআইএ তাদের সবচেয়ে অভিজ্ঞ বিশ্লেষকদের এই কাজে লাগিয়েছে। এনএসএ তাদের সবচেয়ে সংবেদনশীল স্যাটেলাইট থেকে প্রাপ্ত প্রতিটি সিগন্যাল, প্রতিটি রেডিও ফ্রিকোয়েন্সি অত্যন্ত সতর্কতার সাথে পরীক্ষা করেছে, এবং তাদের সম্মিলিত অনুসন্ধান যেন ফলাফল দিয়েছে সেটা তাদের সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কাকেও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ইরানের দাবি শুধু নয়, এটাই কঠিন বাস্তবতা। এই গল্পের শুরুটা কোথায় সেটা বুঝতে হলে আমাদের বেশ কয়েক বছর পেছনে ফিরে তাকাতে হবে। আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা একসময় আত্মবিশ্বাসী ছিল যে ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ইস্পাত শিকলে বেঁধে রাখা সম্ভব। তেল বিক্রি প্রায় বন্ধ করে দেওয়া হয়েছিল। ইরানি ব্যাংকগুলোকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। অত্যাধুনিক প্রযুক্তি হস্তান্তরে কঠোরতম বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। পশ্চিমা বিশ্বের ধারণা ছিল খুবই সরল: অর্থের অভাবে এবং প্রযুক্তির অভাবে ইরান কখনোই উন্নত মানের অস্ত্র তৈরি করতে পারবে না। তারা ভেবেছিল এই অর্থনৈতিক চাপ দীর্ঘমেয়াদী তেহরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষাকে চিরতরে দমিয়ে রাখবে। কিন্তু তারা বুঝতে পারেনি যে তেহরানের বিজ্ঞানীরা নিষেধাজ্ঞার অন্ধকার ঘরে বসে আসলে কি নিয়ে কাজ করছিলেন। সিআইএ এবং মোসাদের গোয়েন্দা স্যাটেলাইটগুলো 24 ঘন্টা ইরানের আকাশে চোখ রেখেছিল। প্রতিটি সামরিক স্থাপনা, প্রতিটি গবেষণা কেন্দ্র তাদের কঠোর নজরদারিতে ছিল। তারা প্রতিটি সন্দেহজনক যানবাহনের চলাচল ট্র্যাক করত, প্রতিটি রেডিও সিগন্যাল রেকর্ড করত, কিন্তু তারা দেখতে পায়নি যে মাটির নিচে পাহাড়ের গহ্বরে বছরের পর বছর ধরে কি তৈরি হচ্ছিল। এই প্রযুক্তির নাম হলো ফ্র্যাকশনাল অরবিটাল বোম্বার সিস্টেম, সংক্ষেপে FOBS। এই নামটি সাধারণ মানুষের কাছে সম্পূর্ণ অপরিচিত হতে পারে, কিন্তু যারা শীতল যুদ্ধের ইতিহাস জানেন, যারা সামরিক প্রযুক্তির বিবর্তন অনুসরণ করেন, তারা জানেন এই প্রযুক্তি কতটা মারাত্মক। এটি এমন একটি অস্ত্র যার ভয়াবহতা নিয়ে কথা বলতেও বিশেষজ্ঞরা দ্বিধাবোধ করেন। শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন এই প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছিল। তারা এমন একটি সিস্টেম তৈরি করতে চেয়েছিল যা আমেরিকার তখনকার আধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ অচল করে দিতে পারে। আমেরিকা সেই সময় এতটাই ভয় পেয়েছিল যে তারা সোভিয়েত ইউনিয়নের সাথেই তড়িঘড়ি করে অস্ত্র নিষিদ্ধ করার চুক্তি করতে বাধ্য হয়েছিল। কিন্তু এখন
এখন সেই একই প্রযুক্তি যা কয়েক দশক আগে পৃথিবীকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, সে প্রযুক্তি এখন ইরানের হাতে চলে এসেছে। FOBS কিভাবে কাজ করে সেটা বুঝতে পারলে এর ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠবে। এই বিষয়টি একটু সময় নিয়ে গভীরভাবে বোঝা দরকার। একটি সাধারণ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যাকে ICBM বলা হয়, সেটা যখন ছোড়া হয় তখন মহাকাশে উঠে একটি নির্দিষ্ট বক্র পথ ধরে তার লক্ষ্যের দিকে এগিয়ে যায়। এই পথে আগে থেকে নির্ভুলভাবে হিসাব করা থাকে। কোথা থেকে মিসাইলটি উৎক্ষেপণ হলো, কোন কোণে উড়ল, কত গতিতে উড়ল, এইসব তথ্য থেকে বিশেষজ্ঞরা মুহূর্তের মধ্যে বলে দিতে পারেন মিসাইলটি ঠিক কোথায় গিয়ে পড়বে। রাডার সিস্টেম এই মিসাইলগুলো সহজেই শনাক্ত করতে পারে, ফলে দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা যায় এবং ইন্টারসেপ্টর মিসাইল ছুড়ে একে মাঝপথে ধ্বংস করা যায়। এই কারণে গত কয়েক দশক ধরে আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তাদের অত্যন্ত শক্তিশালী মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। তারা নিশ্চিত ছিল যে এই ব্যবস্থা তাদের সুরক্ষিত রাখবে। কিন্তু FOBS সম্পূর্ণ আলাদা। এই সিস্টেমে একটি রকেট তার পেটে পারমাণবিক ওয়ারহেড নিয়ে মহাকাশে উঠে যায়, কিন্তু সেটা সরাসরি কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানে না। তার বদলে সেই ওয়ারহেড পৃথিবীর কক্ষপথে বা লো আর্থ অরবিটে স্থাপিত হয়। ঠিক যেমন একটি যোগাযোগ স্যাটেলাইট পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে, এই ওয়ারহেডও তেমনি করে ঘুরতে থাকে। দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর সেটা আমেরিকার মাথার উপর দিয়ে নীরবে ঘুরে যায়। কেউ জানে না সেটা কখন কক্ষপথ থেকে নিচে নেমে আসবে, কেউ জানে না সেটি কোথায় আঘাত হানবে। এই চূড়ান্ত অনিশ্চয়তাই হলো FOBS এর সবচেয়ে বড় শক্তি। একটু ভাবুন তো, আপনার মাথার উপরে শত শত কিলোমিটার উপরে একটি পারমাণবিক বোমা ঘুরছে। আপনি জানেন না সেটা কখন নামবে, রাত, দিন, আজ, কাল, পরের সপ্তাহে নাকি পরের বছর। আপনি জানেন না কোথায় আঘাত হানবে, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো নাকি ওয়াশিংটন DC। এই অনিশ্চয়তা সৃষ্টি করে এক ভয়াবহ মানসিক যুদ্ধ। প্রচলিত মিসাইল উৎক্ষেপণ করলে রাডারে ধরা পড়ে যায় এবং প্রস্তুতি নেওয়ার জন্য 15 মিনিট নয়তো 30 মিনিট সময় পাওয়া যায়। কিন্তু যখন শত্রুর বোমা ইতিমধ্যেই আপনার মাথার উপর ঘুরছে, তখন আর প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ থাকে না। এটা যেন মাথায় বন্দুক ঠেকিয়ে রাখার মতো অবস্থা। আর FOBS ঠিক এই দুর্বলতাটাকেই কাজে লাগায়। এই মিসাইল পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে দক্ষিণ মেরুর উপর দিক থেকে ঘুরে এসে আমেরিকার দুর্বল পেটে আঘাত হানতে পারে, কোনো সতর্কতা ছাড়াই, কোনো প্রতিরোধ ছাড়াই। আমেরিকার বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা এই সম্পূর্ণ অপ্রত্যাশিত হামলার সামনে সম্পূর্ণ অসহায়। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরান এই অত্যন্ত জটিল প্রযুক্তি পেল কোথায়? একটি দেশ যার অর্থনীতি দীর্ঘ দিনের নিষেধাজ্ঞার চাপে জর্জরিত, যার মুদ্রা দিনে দিনে মূল্য হারাচ্ছে, যার বিদেশ থেকে অত্যাধুনিক প্রযুক্তি কেনার কোনো উপায় নেই, সে কিভাবে বিশ্বের সবচেয়ে জটিল পারমাণবিক প্রযুক্তিগুলোর একটি অর্জন করলো, যা বহু উন্নত দেশে অর্জন করতে পারেনি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা বেরিয়ে এসেছে তা আন্তর্জাতিক রাজনীতির মানচিত্রে এক নতুন সমীকরণের ইঙ্গিত দেয়। এটা শুধু ইরানের গল্প নয়, এটি বিশ্বশক্তির নতুন বিন্যাসের গল্প। ওয়াশিংটন পোস্ট সম্প্রতি পেন্টাগনের গোপন সূত্র উদ্ধৃত করে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে যা উঠে এসেছে তা পশ্চিমা বিশ্বের জন্য একটি দুঃস্বপ্নের মতো। ইরান একাই এই সাফল্য অর্জন করেনি, পর্দার আড়ালে দুটো পরাশক্তি তেহরানের পাশে খোলাখুলিভাবে দাঁড়িয়েছে, রাশিয়া এবং চীন। এই দুটো দেশকে আমেরিকা দশকের পর দশক ধরে প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে এসেছে। যাদের বিরুদ্ধে পশ্চিমা জোট ন্যাটো গঠিত হয়েছে, তারা এখন খোলামেলাভাবে ইরানকে এই জটিল সামরিক প্রযুক্তি অর্জনের সহায়তা করছে। এটি একটি নতুন অক্ষশক্তির জন্ম, একটি নতুন জোটের উত্থান, যা আমেরিকার একক আধিপত্যকে সরাসরি প্রাণঘাতীভাবে চ্যালেঞ্জ করছে। ওয়াশিংটনের ঘুম না হওয়ার কারণটি এখন স্পষ্ট। তারা বুঝতে পারছে যে খেলার নিয়ম বদলে গিয়েছে এবং তাদের মাথার উপর এখন নতুন এক পারমাণবিক বিপদ 24 ঘন্টা ঘুরপাক খাচ্ছে।